সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ জানাই চ্যানেল আইর সাপ্তাহিক বিশেষ আয়োজন খোলা আকাশ দেখার জন্য। আপনাদের সাথে আছি আমি সুবর্ণা নবদীপ এবং খোলা আকাশের আজকের আয়োজনে আলোচনার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তিত্বকে, যারা দেশের ব্যাংক, বিমা, অর্থনীতি নিয়ে কাজ করছেন সুদীর্ঘ সময় ধরে। হ্যাঁ, আমাদের সাথে আছেন ফারুক মঈনুদ্দিন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, ট্রাস্ট ব্যাংক লিমিটেড। সেই সাথে আমাদের মাঝে আমরা আরো পেয়েছি জালালুল আজিম, ব্যবস্থাপনা পরিচালক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আপনাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত এবং সেই সাথে অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা যে এই অতিমারির সময়েও যে আপনারা আমাদের আসলে স্টুডিওতে এসে সময় দিচ্ছেন। এটি আসলে আমাদের জন্য যেমন ভীষণভাবে আনন্দের, তেমনি একই সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা যখন কথা বলবো সেটিও আসলে দেশের জন্য নিশ্চয়ই একটা বড় কন্ট্রিবিউশন হবে। শুরু করতে চাই শ্রদ্ধেয় ফারুক মঈনুদ্দিন আপনাকে দিয়ে। আমরা যেমনটি জানি যে আসলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ হিসেবে এখন যে উন্নয়নের মহাসড়কে, সেখানে আসলে আমরা যদি ডিজিটাল ব্যাংকিং এর কথা বলি, বিমার কথা বলি এবং ই কমার্সের কথা বলি, তাহলে দেখবো যে বাংলাদেশ একদিকে যেমন অনেক এগিয়ে যাচ্ছে, তেমনি কিছু লিমিটেশনসও থেকে যাচ্ছে। আসলে আপনি কিভাবে বিষয়টিকে বিশ্লেষণ করেন একজন অর্থনীতি বিশ্লেষক হিসেবে? হ্যাঁ, ধন্যবাদ দর্শকদের, ধন্যবাদ। বিষয়টি হচ্ছে যে আমাদের ভুলে গেলে চলবে না, আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছি। তৃতীয় শিল্প বিপ্লবের সব কিছু হয়তো সুফল সব জায়গায় পৌঁছায় নাই, কিন্তু আমরা ইতিমধ্যে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে পৌঁছে গেছি। সুতরাং আপনি যে ই কমার্সের কথা বললেন, ডিজিটাল পেমেন্টের কথা বললেন, এগুলো সবগুলো কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবের কিছু উপাদান। সুতরাং একটি যখন বিপ্লব, এটা শিল্পের যেহেতু বিপ্লব হবে, সেই বিপ্লবের কিছু সুফল আছে, আবার তার কিছু উইকনেসও থাকতে পারে। আপনি যেটা বলছেন যে আমাদের দেশে এটা একটা চ্যালেঞ্জিং হবে কিনা, এটার একটা বড় চ্যালেঞ্জ আমি যেটা মনে করি সেটি হচ্ছে যে আমি যখন প্রযুক্তিতে ঢুকছি, প্রযুক্তি ব্যবহার করছি, এই আপনার যে কোনো উদ্দেশ্যে হোক, সেটা ই কমার্স বলুন আর যাই বলুন, ডিজিটাল পেমেন্টে বলুন, তার মধ্যে শিক্ষার একটি বড় বিষয় আছে। আমরা জানি যে অ্যাডাপশন প্লাস শিক্ষা, শুধু শিক্ষা তাই নয়, আপনাকে ওই অ্যাপস ব্যবহারের শিক্ষা, প্রপার প্র্যাকটিসটা থাকার দরকার আছে। সুতরাং এইগুলো যদি না থাকে, তাহলে কিন্তু এই আপনার প্রযুক্তিগত যে উৎকর্ষটা আমরা লাভ করব, সেটি কিন্তু আসলে আশীর্বাদ না হয়ে কখনো কখনো অভিশাপও হয়ে যেতে পারে। সুতরাং আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে, যখন আমরা ই কমার্স অথবা ডিজিটাল যুগে প্রবেশ করেছি, তার সাথে ব্যবহারকারীরা যারা, তাদেরকে এটার সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে, সচেতনতা থাকতে হবে। এটি হচ্ছে সবচেয়ে বড়। এটি খুব চমৎকার বলেছেন। আসলে সচেতনতা এই শব্দটি এখন আমরা যদি প্রত্যেকটা ক্ষেত্রেই নিজেরা না থাকি সচেতন, তাহলে আসলে খুবই ডিফিকাল্ট আমাদের নিজেদের অবস্থান ধরে রাখা। আবারও শুনতে চেষ্টা করবো, আসতে চাই জালাল আজিম আপনার কাছে। আমরা যেমনটি জানি যে আসলে এবারের বাজেটে একটা খুবই চ্যালেঞ্জিং একটা বাজেট দেওয়া হয়েছে, ঘাটতি বাজেট। অনেকে অনেক রকমের সেটি নিয়ে সমালোচনা করছে, কিন্তু একই দিকে প্রচন্ড রকমের আকাঙ্ক্ষা কিন্তু তৈরি করেছে। আপনি আসলে এবারের বাজেটকে কিভাবে দেখেন? এবং গেল আমরা যদি দেখি যে দু বাজেটেও খুব একটা বেশি বিমা শিল্পকে বা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিকে আলাদা করে অ্যাড্রেস করা হয়নি। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনার এই সুন্দর প্রশ্নের জন্য। নিঃসন্দেহে বাংলাদেশের এই যাবৎকালের সর্ববৃহৎ বাজেট, একইভাবে মানে সবচেয়ে বেশি ডেফিসিট অ্যামাউন্টেরও বাজেট এটা। জি, আকাঙ্ক্ষা আছে অবশ্যই, এবং সেটা বাস্তবায়িত হলে তো আমাদের জন্য সবার জন্যই ভালো। আমরা যেটা আশা করি, ইন জেনারেল বাজেট সম্পর্কে যদি বলতে চাই, যে সব সময় কিন্তু সরকার বিগত কয়েক বছর যাবত যদি লক্ষ্য করেন, অনেক বড় বড় বাজেটই আমরা পাচ্ছি, বাট সেইভাবে কিন্তু বাস্তবায়নটা হচ্ছে না, একটা ঘাটতি রয়ে যায়। তা আমরা আশা করব যে এবার সরকার নিশ্চয়ই এই 6 লক্ষ প্লাস লক্ষ কোটি টাকার যে বাজেটটা দিয়েছেন হয়তো বাস্তবায়িত হবে। কিন্তু আমি যেহেতু একজন বিমা সেক্টরের কর্মী, তো এবং আমরা সবাই জানি এবং স্বীকারও করি যে বাংলাদেশে কিন্তু বিমা সেক্টরটা সেইভাবে আগাতে পারেনি, ফ্লারিশ করতে পারেনি বিভিন্ন কারণে। আমরা বিভিন্ন আলোচনাতেও বলেছি, এখানেও কিন্তু সচেতনতার একটা বড় অভাব রয়েছে। এটা একটা বড় কারণ, সচেতনতা, ট্রাস্ট, এগুলো তো আছেই। আমি হয়তো ওইটাতে যাচ্ছি না কি কারণে, কিন্তু সরকার এখানে যে জিনিসটা, মানে আমরা বারবার যে জিনিসটা চেয়ে আসছি সরকারের কাছে, মূলত ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যে বাংলাদেশে ইন্স্যুরেন্সের প্রসারটা ঘটানোর জন্য সেইভাবে কিন্তু আমরা কিছু পাইনি। যেমন আমরা বলেছিলাম যে কর্পোরেট ট্যাক্সটা কমানোর জন্য, কিন্তু এটা কিন্তু অন্য খাতে কমিয়েছে, কিন্তু ব্যাংক বিমার জন্য কিন্তু এই খাতটা কমেনি।
তো এটা কমলে কিন্তু আমরা ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর এখানে কিছু সারপ্লাস করতে পারলে সেটা দিয়ে মানুষকে সচেতন করার জন্য আমরা ব্যবস্থা নিতে পারতাম, এবং সেটা জিডিপিতেই মানে আলটিমেটলি জিডিপিকেই কন্ট্রিবিউট করতে এই জিনিসগুলো। তারপর ধরেন এই মুহূর্তে সারা বিশ্বে যে এই অতিমারি চলছে, বাংলাদেশে দেখেন এটা আরো ব্যাপকভাবে আসছে। তো এখন কিন্তু আমরা চাচ্ছিলাম যে বাংলাদেশের মানুষের কিন্তু এই স্বাস্থ্য সেবার জন্য সেইভাবে সংকুলন করা থাকে না। বিপদে পড়লে তারা বিভিন্নভাবে তাদের অন্যান্য সম্পদ বিক্রি করে হয়তো তারা চিকিৎসার খরচটা করে, মানে একেবারে অ্যাডহক বেসিসে কাজটা করে। তো আমরা কিন্তু হেলথ ইন্স্যুরেন্স এনেছি, আমাদের কোম্পানি শুরু করেছে, অন্যান্য কোম্পানি হয়তো করতো, কিন্তু এখানে একটা জিনিস গভর্নমেন্টের যে হেলথ ইন্স্যুরেন্সের উপরে 15% ভ্যাট ইম্পোজ করা আছে, যেটা লাইফ ইন্স্যুরেন্স নাই কিন্তু। অর্থাৎ জীবন বীমার সাথে কোনো ভ্যাট নেই, কিন্তু হেলথে ভ্যাট আছে, যার ফলে 15% যখন আপনি প্রিমিয়ামের উপরে ভ্যাট চার্জ করছেন তখন কিন্তু এটা সাধারণ মানুষের ক্রয় আমাদের বাইরে চলে যাচ্ছে। তো আমরা রিকোয়েস্ট করেছিলাম গভর্নমেন্টের কাছে, দাবি করে আসছি বেশ কয়েক বছর যাবত, যে এটাকে প্রসারের জন্য, কারণ আমরা তো এখনো প্রসার হয়নি, প্রসারের জন্য আগে আমরা এই মুহূর্তে ভ্যাটটা আমরা না রাখি, যখন মানুষের প্রয়োজনটা বুঝতে পারবে তখন হয়তো আস্তে আস্তে আমরা ইম্পোজ করতে পারবো। তবে এখানে আমার একটুখানি একটা জানার এখানে প্রশ্ন রয়েছে যে সাধারণত দেখা যায় যে এমনিতে আমরা যদি হেলথ ইন্স্যুরেন্সের কথা বলি, এটি কিন্তু যারা রিটায়ার্ড পারসন, একটু ওল্ড এজে গিয়ে কিন্তু বেশি প্রয়োজন হয়, তখন আসলে 15% অ্যাডেড এই যে ভ্যাট, সেটা কি আসলে আরো অনেক বেশি তাদের জন্য প্রেশার হয়ে যায় না? অবশ্যই আরো অনেক এই জন্য বললাম যে শুধু যে ওই বয়সের, তো মানে যেহেতু ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা বয়স ভিত্তিক, বয়স যত বাড়বে ইন্স্যুরেন্স প্রিমিয়াম তত বাড়বে, কিন্তু এমনিও যদি আপনি মনে করেন যে স্বাভাবিক আমি যদি 45+ একটা সেগমেন্টকে চিন্তা করি, এর নিচে হয়তো হেলথ হ্যাজার্ড নিয়ে এতটা কেউ চিন্তা করে না, 45+ চিন্তা করতে হয় বা মানুষকে বিভিন্নভাবে যেটা অ্যাক্সিডেন্টাল, দ্যাটস ডিফারেন্ট, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট ইন জেনারেল 45+ মার্কেট সেগমেন্টকে আমরা ধরতে পারি আর কি। এই সেক্টরের জন্য যদি আমরা হেলথ ইন্স্যুরেন্সটা কিন্তু এখন অনেক প্রয়োজন, এবং আপনি জানেন যে এখন কিন্তু দেশে অনেক বড় বড় হসপিটাল হচ্ছে, খরচও কিন্তু সেইভাবে বাড়ছে, তো এইটার জন্য ইন্স্যুরেন্সটা খুব জরুরি। আমরা এটাকে চিন্তা করেই কিন্তু, যদিও কর্পোরেট হেলথ ইন্স্যুরেন্স আছে, কিন্তু ইন্ডিভিজুয়াল হেলথ ইন্স্যুরেন্স আমরা চালু করলাম, যে বাৎসরিক 5 লক্ষ টাকা এবং 10 লক্ষ টাকার খরচ বহন করবে এক বছরে যে কোনো কারণেই হসপিটালে যদি সে ভর্তি হয়। ভ্যাট কিন্তু এটাকে দেখেন 15% ভ্যাট কিন্তু কম টাকা না এখানে। তো আমরা চাচ্ছিলাম যে এটা বাধ্য হোক। আরেকটা জিনিস আছে যেটা ধরেন ইন্স্যুরেন্স এবং ব্যাংকের সাথে নর্মাল মানুষ কম্পেয়ার করে, যে আমি ব্যাংকে এত টাকা রাখলে আমি কত টাকা ফেরত পাচ্ছি, ইন্স্যুরেন্সে আমি প্রিমিয়াম দিচ্ছি, কিন্তু ইন্স্যুরেন্সের ঝুঁকিটা বহন করে এটা খুব কম লোকে চিন্তা করে, যেহেতু ঝুঁকির খরচটা কাটতে হয় আমাকে, প্রপার্টি বা আপনার সিচুয়েশনটা এনশিওরড হচ্ছে, কিন্তু এটা অনেকেই আসলে বুঝতে চায় না এইভাবে। তো জীবন বীমার ক্ষেত্রে তারা রিটার্নটার কথা চিন্তা করে। তা আমাদের একটা নিয়ম আছে যে আমরা যে সারপ্লাস হয় কোম্পানি, সেটা 90% দেই আমরা। এই যে মানে নিয়মের ব্যাপারটা বলি, গভর্নমেন্টের সাথে নেগোসিয়েশন বা এই বিষয়টাকে গভর্নমেন্টকে আসলে আরো কিভাবে দেখতে পারে, আমি শুনতে চেষ্টা করব সেই সম্পর্কে। আবার আসতে চাই ফারুক মনির। আমি কিন্তু এই প্রসঙ্গে একটা কথা আমি বলতেই চাই, সেটা হচ্ছে আমি ব্যাপারটা শুনে আমার খুবই অবাক লাগলো, আমি একটু বিস্মিত যে আমরা এখন আমাদের এখানে যখন আমরা হেলথ ইন্স্যুরেন্সটা চালু করতে চাই এবং এটা পপুলারাইজ করা উচিত, উন্নত বিশ্বে ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স ছাড়া কেউ কল্পনাই করতে পারে না। কারণ একটি বড় চিকিৎসা সার্জারি করতে গেলে তারা সর্বশান্ত হয়ে যাবে যদি ইন্স্যুরেন্স না থাকে। সেইটিকে আমাদের দেশে যেখানে প্যাট্রোনাইজ করে এটাকে আরো পপুলারাইজ করা উচিত ছিল, আমি ওনার কথাই মনে হচ্ছে যে এটাকে বরং ডিসকারেজ করার চেষ্টা করেছে, তোমরা হেলথ ইন্স্যুরেন্স করো না। এটা কিন্তু খুব একটা স্ববিরোধী ব্যাপার, তাই না? সুতরাং এই জিনিসটা আমার হচ্ছে খুবই মনে হচ্ছে যে এটা সরকারের অবশ্যই ভাবা উচিত যে হেলথ ইন্স্যুরেন্সকে আরো পপুলারাইজ করার জন্য লোকজন যাতে তাদের চিকিৎসা, সার্জারি ইত্যাদি ইন্স্যুরেন্স কোম্পানির উপর চাপিয়ে দিতে পারে, তাদেরকে বরং আরো পপুলারাইজ করার জন্য এটার জন্য আরো প্রণোদনা দেওয়া উচিত ছিল। ঠিক উল্টো কাজটি করা হচ্ছে। আমি জানি না, আমার মনে হচ্ছে নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে এখন আসলে সরকার আরো অনেক এলাবোরেটলি সবকিছু চিন্তা করছে, কাজ করছে। আমার মনে হয় যে জালালুল আজিম, আপনাদের মতন যারা মানে ব্যক্তিত্ব আছেন, কাজ করছেন সুদীর্ঘ সময় দিয়ে, নিশ্চয়ই এই ব্যাপারগুলো অ্যাড্রেস না। কিন্তু কথা হচ্ছে যে আজকে এখানে এটা বলার সুযোগটা দেওয়া হচ্ছে কেন? আমরা বলার পরে ওনারা একটা বাদ দেবেন, এটা আরোপ করা হলো কেন? এটি আপনি চমৎকার বলেছেন। এবং আমরা জানি যে আসলে বহির্বিশ্বে বিভিন্ন ইনস্টিটিউটে যখন গ্রাজুয়েশন লেভেলের মানে হায়ার সেকেন্ডারি থেকে পার করলেই কিন্তু মাস্ট মেডিকেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স থাকতে হবে। এডুকেশন ইন্স্যুরেন্স আছে, তাই না? অনেক ওখানকার যারা হায়ার স্টাডিজ করে তারা তো সেই ইন্স্যুরেন্স দিয়ে ওইভাবেই করা হয়, তাই না? ওই
আমাদের এবং দেশে একজন বিদেশি ছাত্র তো এন্ট্রি করতে পারবে না। Exactly. ইন্স্যুরেন্স ছাড়া যেতেই হ্যাঁ, পারবে না, যেতেই পারবে না। এই জিনিসগুলো কিন্তু আমাদের দেশে থেকে আমরা উল্টো রথে চলছি, যেখানে আমরা আপনি শুরুই করলেন যে আমরা প্রগতির দিকে এগোচ্ছি, আমরা সামনে প্রবৃদ্ধি হচ্ছে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমরা পেছন দিকে যাচ্ছি। মানে এই যে আসলে ছোট ছোট ব্যাপারগুলো যেগুলো আসলে অনেক বড় ইন্ডিকেটরকে মানে আসলে তুলে ধরে, সেই জায়গায় হয়তো আমাদের আরো ভাববার অনেক বিষয় Exactly. রয়েছে। আমি আসতে চাই স্যার, আমরা যেমনটি জানি যে আসলে দিনকে দিন বাংলাদেশের এইদিকে একদিকে যেমন আমাদের বাজেটের ভলিউম বাড়ছে, আমাদের জিডিপির প্রবৃদ্ধি বাড়ছে, সেই সাথে আমরা যদি ব্যাংকের ঋণের কথা বলি, সেই ঋণের খেলাপি সংখ্যাও বাড়ছে। নানা দিক থেকে নানাভাবে বিষয়গুলো অনেক বিতর্কিত হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আসলে আপনি কি মনে করেন এই যে স্বেচ্ছা খেলাপি যেটাকে বলা হয়, এইটার বিষয়ে আপনি যদি একটু বলেন যে এটা কিন্তু দিন দিন বাড়ছে। দেখেন, স্বেচ্ছাখেলাপির বিষয়ে আমি সম্ভবত আমি বিভিন্ন ফোরামে সবচেয়ে বেশি কথা বলেছি, কারণ আমি আমার 5 বছর ভারতে ব্যাংকে কাজ করার অভিজ্ঞতা ছিল। আমি ইন্ডিয়াতে দেখে এসেছি সেই 90 দশকের থেকে, আমি যখন ছিলাম তখন থেকে সেখানে রিজার্ভ স্যার, ব্যাংক। আমরা শুনবো আমাদের সুপ্রিয় দর্শক, চ্যানেল আই শীর্ষ সংবাদের সময় হয়েছে। আমরা আছি ফেসবুক এবং ইউটিউবে, ফিরবো শীর্ষ সংবাদের পরে। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের আলোচনা চলবে। হ্যাঁ, মানে যেটি বলছিলেন স্যার, যে SCRM এ রড বি নাম্বার 1, অ্যাঙ্গেল চ্যানেল বি নাম্বার 1। SCRM বিভিন্ন ফোরামে কথা বলেছি, ইন ফ্রন্ট অফ বাংলাদেশ ব্যাংক গভর্নরস এন্ড আদার্স। হ্যাঁ, সুতরাং এটা আমার খুব ফেভারিট সাবজেক্ট, এটা যে আমরা কখনো এটা করতে পারিনি। তো রিসেন্টলি এটা হয়তো আইনে ঢোকানো হচ্ছে, ব্যাংকিং কোম্পানি একটা ঢোকানো হচ্ছে, এবং সেটি নিয়ে এখন চিন্তা ভাবনা করা হচ্ছে যে ইচ্ছাকৃত খেলাপিদের কিভাবে ট্রিটমেন্ট দেওয়া হবে, তাদের কি পানিশমেন্ট হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো নিয়ে এখন খসড়া হচ্ছে, এটা হয়তো সামনে বাস্তবায়ন হবে। এটা আমার একটা বিরাট এটা স্বপ্ন। খুব, মানে আমার মনে হয় যে এটা একটা মাইলস্টোন হবে। ইয়েস, যদি তাতে করে ঠিকভাবে করা যায়। হ্যাঁ, এবং এটা দেখা যায় যে অনেক ক্ষেত্রে ব্যাংক যে ইভালুয়েশনটা করে একজনকে ঋণ দেওয়ার জন্য, এটা যদি সঠিকভাবে হয়, এই আইন হয়, তাহলে আসলে যারা সত্যিকার অর্থেই মানে ঋণ পাওয়ার যোগ্য তারাই কিন্তু পাবে। আনফরচুনেটলি ইচ্ছাকৃত খেলাপিদের ক্ষেত্রে জি। ওটা কিন্তু হয় না, আপনি যেটা বললেন, যেভাবে অ্যাসেসমেন্টটা বিভিন্ন কারণেই, জি জি যে কারণেই হচ্ছে এটা, প্লাস তো সুশাসনের অভাব আছে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা বিগত কয়েক বছর দেখবেন যে একদম চোখের সামনে কিন্তু এটার কোনো পানিশমেন্ট কিন্তু দেখি না আমরা, একজনও নেই। যার ফলে যখন পানিশমেন্ট হবে না তখন তখন তো এটা আরো এনকারেজড হবে মানুষ। জি স্যার, আপনার কি মনে হয় যে আসলে এখন তাহলে আসলে আমাদের সময় এসেছে এই বিষয়গুলোকে, এবং গভর্নমেন্টও খুব বিষয়টি মানে এইভাবেই নিয়েছে, সিরিয়াসলি নিয়েই আসলে যখন আইন প্রণয়ন করছে, তার মানে নিশ্চয়ই খুব সিরিয়াসলি নিয়েই সেটাকে অ্যাড্রেস করছে। সদিচ্ছার ইস্যুটা কিনা সবচেয়ে বড়। জি, সদিচ্ছা কতখানি, সত্যিকার অর্থে ইচ্ছাকৃত খেলাপিদেরকে প্রপারলি ট্রিট করার সদিচ্ছা আছে কিনা, এটি দেখতে হবে। কারণ বাংলাদেশের আমরা দেখেছি অনেক ভেস্টেড গ্রুপ আছে, এইসব ভেস্টেড গ্রুপের জন্য কিন্তু অনেক কিছু সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু করা যায় না। আমরা অতীতে দেখেছি, আমি তার কোনো উদাহরণ এখানে দিতে চাই না, আমরা সবাই জানি। উদাহরণ দিলে আর আপনার 2 ঘন্টা এরকম একটা ইয়ে করতে হবে, শো করতে হবে। হ্যাঁ, সুতরাং সদিচ্ছার উপরে যেমন একটি কথা বলা হচ্ছিল যে একজন ইচ্ছাকৃত খেলাপি 5 বছর ব্যাংকের ডিরেক্টর থাকতে পারবেন না। আমি বললাম যে এটা কোনোই শাস্তিই হতে পারে না, কারণ ইচ্ছাকৃত যিনি খেলাপ করবেন তার কাছে ব্যাংকের ডিরেক্টর হওয়ার চাইতেও ওই ঋণ খেলাপ করাতে অনেক বেশি লাভজনক হবে। হ্যাঁ, তো সুতরাং এই জিনিসগুলো সেই জন্য বলছি, শাস্তির বিষয়টা, ট্রিটমেন্টের বিষয়টা, তাদেরকে আমরা কিভাবে সামাজিকভাবে এটাকে ইয়ে করা যায় কিনা, এই জিনিসগুলো যদি না আনা হয় তাহলে কিন্তু খুব বেশি কার্যকর হবে না। সেই জন্য বলছিলাম যতই এটা লং টার্মে যেন সেই বিষয়টা, তার ভিতর ওই ভীতিটা যেন যত আইনে ঢোকানো হোক না কেন, যদি সত্যিকার অর্থে পানিশমেন্টের ব্যবস্থা না থাকে, এটা বজ্র আটুনি ফসকে গেল, আইন ইমপ্লিমেন্ট হতে হবে। জি, মানে এটি আসলে মানে বারবারই কিছু কিছু বিষয় আছে যেগুলো আছে, আইন আছে বা আইন হচ্ছে, কিন্তু সেটাকে আসলে সঠিকভাবে প্রয়োগের বিষয়টি অনেকটাই আসলে দেখা যাচ্ছে আমাদের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বারবার। আমরা জানি যে আসলে জালাল আজিমের কাছে আমি আসতে চাই, আমরা জানি যে আসলে এই যে বাজেটে
এক একটি বিষয় যেভাবে তুলে ধরা হয়েছে সেই জায়গায় প্রতি বছরই আমরা দেখছি যে আসলে এত গুরুত্বপূর্ণ একটি সেক্টর হওয়ার পরেও বিমা সেক্টরটাকে কিন্তু বা বিমা শিল্পকে কিন্তু আলাদা করে অ্যাড্রেস করা হচ্ছে না, যেখানে আমরা বিমা দিবস পেয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী গত বছর বিমা দিবস যখন দিলেন 2020 থেকে সেটির কিন্তু একটা আলাদা আসলে ফোকাসেও এসেছে। আপনি কি মনে করেন আসলে এখন বিমা ইন্ডাস্ট্রির থেকে এখন অনেকগুলো আমাদের বাংলাদেশে কিন্তু বিমা প্রতিষ্ঠান রয়েছে, সেই দিক থেকে আসলে তারা বা তাদের কিভাবে কাজ করা উচিত? না, আমরা কিন্তু এটা সত্য যে আমি বলবো যে আমাদের বিমা সেক্টরের একটা আসলে দুর্ভাগ্য যে আমরা 2010 সাল পর্যন্ত একেবারেই অবহেলিত ছিলাম। বাট বর্তমান সরকার, ওনাকে ধন্যবাদ জানাই আমরা, উনি 2010 সালে নতুন আইন করে আমাদের নতুন কর্তৃপক্ষ করলেন, তারপরে শুরু হলো আর কি। তারপরেও 6-7 বছর গেছে, বাট রেগুলেটররা সেই রোলটা প্লে করতে পারেননি বা করেননি, যার ফলে আমরা 7 বছরও যেটুকু আগানোর কথা ছিল সেটা হয়নি। বাট এখন আমি বলতে পারি যে এখন কিন্তু আমাদের যে ইডরা যেটা হচ্ছে, এখন অনেয়ারে যাচ্ছেন। আচ্ছা, সুপ্রিয় দর্শক, চ্যানেল আই শীর্ষ সংবাদের পরে সবাইকে আরো একবার খোলা আকাশের এই আয়োজনে আমন্ত্রণ। কথা বলছিলাম জাহরুল আজিম আপনার সাথে, আপনি বলছিলেন যে আসলে 2010 সালের পর থেকেই মূলত আসলে বিমা সেক্টরটাকে একটুখানি নজর দিয়ে সামনে এগোনোর জন্য কাজ করা হচ্ছে। সত্যিকারে তাই, 10 সাল পর্যন্ত আমরা খুবই অবহেলিত ছিলাম, এটা আসলে এই সেক্টর দুর্ভাগ্য ছাড়া আর কিছুই না। বাট এই সরকার এটাকে গুরুত্ব দিয়ে আগানোর চেষ্টা করছেন। এটা আমরা যতটুকু মনে করি যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা সময় কিন্তু বিমার সাথে জড়িত ছিলেন, আপনারা তো সবাই জানেন, যেটা মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে উনিও বিমা পরিবারের একজন, এবং উনি কিন্তু ব্যক্তিগতভাবে, আমরা যতটুকু জানি যে ব্যক্তিগতভাবে কিন্তু, যেহেতু আমি অ্যাসোসিয়েশনের সাথে জড়িত আছি, উনি যথেষ্ট বিমা সেক্টর উন্নতি চাচ্ছেন, যার জন্য অনেক পদক্ষেপ কিন্তু নির্দেশনা ওনার তরফ থেকে আসছেন। এবং এখন অ্যাসোসিয়েশনও যথেষ্ট অ্যাক্টিভ। আমাদের যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, তাদের যে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, এটার প্রেসিডেন্টও যথেষ্ট অ্যাক্টিভ একজন, শেখ কবির হোসেন, উনিও শেখ পরিবারেরই সদস্য। যার ফলে আমরা অ্যাসোসিয়েশন, রেগুলেটরি বডি এখন কম্বাইন্ডলি আমরা কাজ করছি এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বাট পাশাপাশি আমার মনে হয় শুধু মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি থাকলেও তো হবে না, উনি তো আরো অনেককে নিয়ে কাজ করেন। তো যে মন্ত্রণালয়ের অধীনে এটা আছে, সেই মন্ত্রণালয়ে যারা কর্মকর্তা আছেন তাদেরও সেরকম একটা ভূমিকা রাখতে হবে। বাট এবার আমরা একটু আশা করেছিলাম, এই ক্ষেত্রে আসলে ওই যে আমি আরেকটি আয়োজনে একজন বলছিলেন যে আসলে লাল ফিতার দৌরাত্ম্য যেটা, অর্থাৎ ওই নানা রকমের যে ব্যুরোক্রেটিক যে ঝামেলাগুলো, সেগুলোর মাঝে চাপা পড়ে অনেক সময়। মানে আপনি শুধু যে বিমা সেক্টর তা না, অন্য সেক্টরের ভিতরে পড়ে। বাট আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মাননীয় অর্থমন্ত্রীও কিন্তু বিমা পরিবারের সদস্য। জি জি, আমরা হয়তো জানি, আমরা বিশেষ করে নিশ্চয়ই এবার প্রত্যাশা বেশি ছিল। জি, এবং উনি কিন্তু এই করোনা শুরুর আগে আমার এই দীর্ঘ প্রায় ধরেন 30 বছর বিমা জগতের সাথে আমি কোনো অর্থমন্ত্রীকে সারা দিন ব্যাপী ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান এবং এমডিদেরকে নিয়ে সকাল 11টা থেকে 4টা পর্যন্ত কন্টিনিউয়াস মিটিং করতে কিন্তু দেখিনি, কিন্তু উনি করেছিলেন। এবং তার মানে এখানে কিন্তু আসলে প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। আমরা বিশ্বাস করি নিশ্চয়ই এটির প্রতিফলনও আমরা দেখব। আমরা আশা করি করোনা না হলে হয়তো আরেকটু আমরা পেতে পারতাম। নিশ্চয়ই আমরা শুনতে চেষ্টা করব। আবার আসতে চাই শ্রদ্ধেয় ফারুক মঈনুদ্দিন আপনার কাছে। আমরা যেমনটি জানি যে আসলে আমাদের যে স্বপ্ন ডিজিটাল বাংলাদেশের, সেদিকে আমরা আসলে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছি। এবং কোভিড কালীন এই অতিমারির সময় আমরা দেখেছি যে আসলে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর প্রয়োজনীয়তা কতখানি এবং সেটি আসলে আমাদের জীবনকে কতখানি সহজ করেছে। সেখানে আসলে অনলাইন আমরা যদি বিভিন্ন বিজনেসের কথা দেখি, ই কমার্স অনেক ডেভেলপ করেছেন বাংলাদেশ, এবং গ্লোবালাইজেশনের এই সময় আমাদেরকে অনেক বেশি কানেক্ট করেছে। আপনি যদি বলেন যে আসলে এত কিছু হওয়ার পরেও, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন থাকার পরেও কেন আসলে আমাদের ই কমার্সের যে পেমেন্ট গেটওয়ে সেটা এখনও কনফার্ম হয়নি, এবং এইখানে যে বেশ কিছু ছোট ছোট জটিলতা রয়ে গেছে, আপনি আসলে কিভাবে দেখছেন? দেখেন, আমি প্রথমে যেটা বলছিলাম যে মানুষের সচেতনতা একটা বড় ইস্যু ডিজিটাল বাংলাদেশ কিংবা ডিজিটালাইজেশনের জন্য। সেখানে আপনি খুব রিসেন্টলি দেখবেন যে সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে বাণিজ্য মন্ত্রণালয় তাদেরকে আলাদাভাবে ব্যবস্থা হয়েছে, একসাথে ডিফারেন্ট প্রতিষ্ঠানের সাথে যারা ই কমার্স করছেন, ব্যবসা করছেন, তাদেরকে নিয়ে, কারণ এখানে কিছু জটিলতা দেখা দিয়েছে। জি, গত পরশুদিন খুব সম্ভবত বাংলাদেশ ব্যাংক বলেছে তারা মনিটরিং বা রেগুলেটরি এখন যেটা করছে সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে কিছু কিছু প্রতিষ্ঠান সাধারণ লোকজনকে বলছে যে
আমি একটা জিনিস দিব, মানে খুবই অবিশ্বাস্য যে একটি এয়ার কন্ডিশনার দিব মার্কেটে যা দাম তার প্রায় অর্ধেক দামে, আচ্ছা, এবং সেটা হয়তো ডেলিভারি দেওয়া হচ্ছে 3-4 মাস পরে। কিন্তু আমি বুঝতে পারি না যে কিভাবে এটা পোষানো হচ্ছে, right. কিংবা যে কোনো জিনিস প্রায় অর্ধেক দামে 3-4 মাস, 7-8 মাস, 1 বছর পরেও ডেলিভারি দেওয়া হয়। জি। প্রথম কথা হচ্ছে এই জিনিসটাকে স্ট্রিমলাইন করার কথা ছিল, কারণ এতে লোকজনের মধ্যে অবিশ্বাস জন্মাতে পারে, হ্যাঁ। মানুষ প্রতারিত হতে পারে। Right. এর ভিতর দিয়ে আবার অন্য কিভাবে এই মেকানিজমটা চলে, এর মধ্যে কোথাও ভ্যাট ট্যাক্স ফাঁকি দেওয়া অথবা অন্য কোনো কাস্টম ডিউটি ফাঁকি দেওয়া, স্বচ্ছতার ব্যাপারটা থাকছে না। স্বচ্ছতার ব্যাপারটা থাকছে না। সেই কারণে এটা হচ্ছে একটা সাইড। দ্বিতীয় সাইড হচ্ছে আমাদের দেশের মানুষের মধ্যেও কিন্তু ডিজিটালাইজেশনের যে সুফল এবং তার উপরে বিশ্বাসটা কিন্তু এখন ঠিক মতো আসেনি। অধিকাংশ লোকই বলছে যে অধিকাংশ মানে দুটোই রয়েছে, প্রেফার করে যে প্রতিষ্ঠানও- আমি মালটা বুঝে পেয়ে আমি টাকাটা দিতে চাই, এবং সেটা ক্যাশ হোক যাই হোক, সেটা হচ্ছে একটা সাইড। 2 নম্বর সাইড হচ্ছে কিছু কিছু আইটেম আছে মনে করেন যেগুলা সবসময় অনলাইনে অর্ডার দিয়ে ঠিক মতো পাবেন। আপনি মাছ কিনবেন, আপনি দেখে শুনে মাছ কিনতে চাইবেন। আপনি যদি অন্য একটা ব্র্যান্ডেড আইটেম কিনেন, একটা হরলিক্সের কিংবা একটা ডানোর দুধ, সেটা কিন্তু আমি বলে দিতে পারেন। কিন্তু এই যে শাকসবজি মাছ টাছের মধ্যে জিনিস দেখে কিনা, আমি ওই লাইনে যাচ্ছি না। আমার মূল ইস্যুটা হচ্ছে যে একটা প্ল্যাটফর্ম দরকার আছে যেখানে সাধারণ লোকের আস্থাটা থাকবে। এই আস্থাটা অর্জন না করলে কিন্তু ডিজিটালাইজেশন সাকসেসফুল হবে না। জি। এই আস্থাটা আনতে হবে, এবং এই আস্থা আনার জন্য একদিকে যেমন আমাদের কর্তৃপক্ষের একটা দায় আছে, তেমনি ভাবে যারা সার্ভিস প্রোভাইডার তাদেরও দায় আছে, এবং সাধারণ মানুষের সচেতনতা। এই সচেতনতার সাথে বিশ্বাস অর্জন করার দায়িত্বটা কিন্তু সার্ভিস প্রতিষ্ঠান। মানে এখানে যদি আমি একটু অ্যাড করি স্যার, যে আসলে নিয়ম তো যখনই একটা কোনো কাজ শুরু হয় তখনই কিন্তু তার অনেকগুলো নিয়ম তৈরি হয়ে যায়, একটা মেমোরান্ডাম থাকে, একটা ডেকোরাম তৈরি হয়ে যায়। কিন্তু দেখা যায় যে সেই কাজের সাথে যারা সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলো, তারা তো তাদের নিজ দায়িত্বেই করা উচিত। কিন্তু এখনো বাংলাদেশ যখন বেশ কয়েক বছর হয়ে গেল ই-কমার্সে ভালো একটা ফ্লারিশ হচ্ছে বা হয়েছে এখন অলরেডি অনেকটা, কিন্তু তারপরেও কেন আসলে অনেক নামী প্রতিষ্ঠানও সেই বিশ্বাসযোগ্যতার জায়গাটা রাখতে পারছে না? না, সেইটাই আমি ওই লাইনে কথাটা বলছিলাম। সেটা হচ্ছে দেখেন, আমরা ডিজিটালাইজেশন শুরু করেছি, কিন্তু আমাদের হয়তো ঠিক মতো প্রস্তুতি ছিল না। আপনি হয় ইনফ্রাস্ট্রাকচারের প্রস্তুতি ছিল না, মানুষের মধ্যে সচেতনতার প্রস্তুতি ছিল না। এটা ব্যাপারটা অনেকটা এরকম কি জানেন, আপনি খুব দামি একটা খেলনা কাউকে দিলেন যেটা সে ব্যবহারে জানে না, কিংবা দামি একটা যন্ত্র কারো কাছে দিয়েছেন সেটা চালাতে জানে না। ব্যাপারটা কিন্তু তাই, বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা অনেক কিছু নিয়ে আসছি, কিন্তু সেটা ব্যবহার করার জন্য আমরা যারা ব্যবহারকারী কিংবা আমরা যারা সুফল ভোগকারী, যারা বেনিফিশিয়ারি, তারা হয়তো এটা ঠিকভাবে এটাকে চালাতে পারছেন না কিংবা এটাকে ইউটিলাইজ করতে পারছেন না। সেই কারণে আপনার ওই যে শিক্ষা, প্রশিক্ষণ, এগুলো সব কিছুর দরকার ছিল। তার সাথে প্রস্তুতিমূলক হিসেবে আমাদের অনেকগুলো আপনার ইনফ্রাস্ট্রাকচার, যেমন আমি কিছুদিন আগে পেমেন্ট দিতে গিয়ে তারা পেমেন্ট নিতে এসছে, কার্ডে পেমেন্ট দিচ্ছে, ওখান থেকে কোনোভাবে কানেক্ট করা যাচ্ছে না, উইক। ওই যে আপনার কি বলে ওইটা, নেটওয়ার্ক এত উইক, পর আই হ্যাড টু পে হিম ক্যাশ। তো সুতরাং এটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারাল একটা দুর্বলতার কথা বলছে। সুতরাং আমি চাইলেই যে অনেক কিছু হচ্ছে না। স্বচ্ছতার ব্যাপারটা আপনি যেটা বলছেন, সেটাও কিন্তু মানে একটা অনেক বড় প্রশ্ন। স্বচ্ছতার বিষয়টা তো আমি সবসময় বলি, আমি বলি কেন ডিজিটালাইজ হওয়া উচিত, কেন ক্যাশ লেস সোসাইটিতে আমাদের যাওয়া উচিত। ক্যাশে আপনি অনেক কিছু ফাঁকে দিতে পারেন, ক্যাশে আপনি ট্যাক্স ফাঁকে দিতে পারেন, ক্যাশে আপনি মানি লন্ডারিং করতে পারেন। এটা যদি ডিজিটালাইজড হয় এবং আপনি যদি প্রপার এর মধ্যে পেমেন্টটা করেন, তাহলে কিন্তু আপনার সবকিছু ট্র্যাক থাকে। সুতরাং স্বচ্ছতাটা এবং মনিটরিং বা রেগুলেটরি বোর্ডের জন্য কিন্তু সহজ। আমি এই কথাটাই বলি যে এটা করতে গেলে কিন্তু সরকার কিন্তু অনেক রাজস্ব ফাঁকি থেকে রেহাই পেতে পারেন, এই শুধুমাত্র এটাকে চালু করতে বেড়ে যাবে রেভিনিউ কালেকশন। আবার অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকার করে বলেছেন। আমি এই বিষয়টি কি, যে আমরা যে অনলাইন বিভিন্ন প্রোডাক্ট এখন কিনি, অনেক এক্সপেন্সিভ প্রোডাক্টও কিন্তু আমাদের জীবন মানের সাথে যখন আমাদের সবকিছু বাড়ছে, তখন আমাদের সেই ক্রয়ের বিষয়টিও কিন্তু অনলাইনে বাড়ছে। এখানে আমরা জানি যে বহির্বিশ্বে অনেক বড় বড় যেসব কোম্পানিগুলো আছে, তারা একটা প্রোডাক্টকে কিন্তু এনশিওর করে। এখনো বাংলাদেশে কি আপনার জানা মতে কি আসলে যে কোম্পানিগুলো সার্ভিস প্রোভাইডার অনলাইন বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে, তারা কি এরকম ভাবে প্রোডাক্টকে আসলে এনশিওর করছে? আমরা আসলে এখন যে সময়টা, তাতে বিমা সেক্টরের কথা যদি আমরা বলি, তাহলে আমাদের কিন্তু এখন অনলাইন যাওয়া ছাড়া কোনো উপায় নেই। প্রথমত হলো বিমা বিক্রির ক্ষেত্রে যদি আমরা বলি, যে যেহেতু এই করোনার কারণে ফেস টু ফেস ইন্টারাকশনটা কিন্তু এখন রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের কিন্তু এখন আসতেই হবে এখানে।
যে আমাদের Online-এ। অনলাইন সেলস প্র্যাকটিস করতে হবে। জি। ভেরি লিমিটেড 1-2টা কোম্পানি তো শুরু করেছে, আমাদের কোম্পানি অন দি ওয়ে। অ্যাপের মাধ্যমে অ্যাপের মাধ্যমে যদিও দু একটা কোম্পানি অ্যাপ চালু করেছি আমরা, সেটা হলো মূলত পলিসি বিক্রির জন্য না, জি। তার একজন গ্রাহক তার Service- পলিসি সম্পর্কে সব তথ্য সার্ভিসগুলো পেতে পারে, জি। কিন্তু এখন বিক্রি ক্ষেত্রে আসতে হবে। আচ্ছা, আচ্ছা। তো এই ক্ষেত্রে পেমেন্ট গেটওয়ের কিন্তু একটা বড় রোল আছে, রাইট। কারণ আমার তো প্রিমিয়ামটা নিতে হবে অনলাইনে। তো এই জায়গাটায় আমরা দু একটা অর্গানাইজেশনের সাথে কথা বলেছি, দু একটা ব্যাংকও আমাদের সাথে আছে, তো আমরা ঠিক সেইভাবে প্রবলেমটা এখনো ফেস করছি না আর কি। আচ্ছা। পাশাপাশি আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে এখন কিন্তু ক্লেম সেটেলমেন্ট, এটাও কিন্তু আপনাকে এখন বিশেষত কর্পোরেট হাউস থেকে যেটা, যেহেতু তারাও ফিজিক্যালি অফিসে আসছে না, সো তাদেরও ডিমান্ড হলে এটা অনলাইনে হতে পারে। আমরা বিশেষ করি যে আসলে যেভাবে বাংলাদেশ ডিজিটালি মানে এগিয়েছে, এবং আরো আমরা যেহেতু আমাদের স্বপ্নই ডিজিটাল বাংলাদেশে, আমরা বিশেষ করে নিশ্চয়ই আপনারা আজকে খুব চমৎকার কিছু বিষয় অ্যাড্রেস করেছেন, এগুলোকে নিশ্চয়ই সঠিকভাবে আসলে দৃষ্টিপাত করে সরকার কাজ করবে এবং আমাদের দেশের যে ডিজিটালাইজেশনের কাজ সেটাকে এগিয়ে নিয়ে যাবে। আবার অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা চ্যানেল পরিবারের পক্ষ থেকে আজকের আমাদের খোলা আকাশের আয়োজনে। চ্যানেল আইকেও ধন্যবাদ ধন্যবাদ আমাদের তরফ থেকে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের খোলা আকাশের আয়োজন। নিশ্চয়ই ভালো লেগেছে। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর চারিদিকে আবারও কোভিড সংক্রমণ বেড়েই চলেছে, তাই নিজে সচেতন হন, আপনার আশপাশের সবাইকে সচেতন করতে চেষ্টা করুন, স্বাস্থ্যবিধি মেনে জীবনকে এগিয়ে নিন। থাকুন চ্যানেল আই সব আয়োজনের সাথে।